স্বাগত দ্য ব্যাটল ফর দ্য এম্পায়ারের দ্বিতীয় পর্বে। 1943-এ সিঙ্গাপুরে আইএনএর নেতৃত্ব হাতে নিয়ে সুভাষ বোস দিলেন হুঙ্কার, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। আর শঙ্কিত ব্রিটিশদের প্রাইম মিনিস্টার চার্চিল তার 1 মাসের মধ্যে দিলেন তার মাস্টার স্ট্রোক। আমেরিকা, ব্রিটিশ, ডাচ আর ফ্রেঞ্চ আর্মির যারা সাউথ ইস্ট এশিয়াতে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সকলের সর্বময় কর্তা হিসেবে লর্ড মাউন্টব্যাটেনকে নিয়ে আসলেন অ্যাজ আ সুপ্রিম অ্যালায়েড কমান্ডার। মাউন্টব্যাটেন এসেই সিলোন আর দিল্লিতে 2টি হেডকোয়ার্টার খুললেন। সিলোন কারণ নেভাল অপারেশনস ওভারসি করার জন্য, আর দিল্লি রাজ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোঅর্ডিনেট করার জন্য। হেডকোয়ার্টার সেট আপ করেই মাউন্টব্যাটেন সোজা চলে গেলেন আমেরিকাতে গিয়ে ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ইউএস কংগ্রেসম্যানদের সাথে নেগোশিয়েট করলেন যে ইউরোপ যাওয়ার জন্য যে রসদ তৈরি হয়েছে তার সমস্ত পাঠাতে হবে ইন্ডিয়াতে। প্রথমে রুজভেল্ট রাজি হননি, কিন্তু কিছুদিনের মধ্যে নেগোসিয়েশনে কাজ হলো। এইবার লজিস্টিক্যাল ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ম্যাটেরিয়ালস, আর্মস, অ্যামিউনিশন এবং প্রায় 2,73,000 ইউএস আর্মি আর এয়ারফোর্সের সেনা আসলো আসাম আর বেঙ্গল প্রেসিডেন্সিতে। মানে অবিভক্ত ভারতে জাপানিজ আগ্রাসনের থেকে বাঁচতে কলকাতা হয়ে উঠল দ্য নার্ভ সেন্টার। এইবার আমেরিকানরা এই রিসোর্স কাজে লাগিয়ে আগামী 2 বছরের মধ্যে অসাধ্য সাধন করলো। তারা তৈরি করে ফেললো আসাম বেঙ্গল মিলিয়ে প্রায় 30টা এয়ারবেস। আর এই এয়ারবেসগুলোর কানেক্টিং রাস্তা, ব্রিজ, রেলওয়ে লাইন, মাল রাখার জন্য গোডাউন এবং পুরো সাপ্লাই চেইন, মোটামুটি 2টো স্ট্র্যাটেজিক অবজেক্টিভ ছিল এই এত এয়ারবেস তৈরি করার পিছনে। প্রথম স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, কুনমিং সাপোর্ট, দ্য হাম্প এয়ারলিফট। আসামের চাবুয়া, তেজপুর, জোরহাট, দিনজান, সুকেরাতিং, মিসামারি, মূলত এই এয়ারবেসগুলো ইউজ করে সমস্ত রকম লজিস্টিক্স, রেশন, আর্মস এবং অ্যামিউনিশন সাপোর্ট দেওয়া হতে লাগলো চায়নার চিয়াংকাই শেখের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট পার্টিকে, যারা জাপানিদের এগেনস্টে লড়াই করছে। জাপানিদের এই লড়াই শুরু হয়েছে 1937-এ, যখন জাপান মাঞ্চুরিয়াকে দখল করে নিয়ে ভয়ানক অত্যাচার শুরু করেছে। চায়নাতে পাঠানোর জন্যে এই সমস্ত সাপ্লাই প্রথমে করাচি আর বম্বে পোর্টে নামলো, তারপর ট্রেনে কলকাতা, সেখান থেকে ফার্দার আসামের বিভিন্ন এয়ারবেসগুলোতে পৌঁছে গেল। কিন্তু আসামের ট্রেন লাইনগুলো মিটার গেজ, ন্যারো গেজ আর ব্রড গেজ সব মিলিয়ে মিশিয়ে একটা জগাখিচুড়ি হওয়ায় এই কলকাতা থেকে আসামের ট্রেন জার্নিটা একটা লজিস্টিক্যাল নাইটমেয়ারে পরিণত হয়। এবার এলো লাস্ট মাইল ডেলিভারি। মূলত আমেরিকান পাইলটরা আসামের এই এয়ারবেস থেকে ইস্টার্ন হিমালয়ান পিকগুলোর উপর দিয়ে উড়ে গিয়ে পৌঁছে দিতে লাগলো সমস্ত সাপ্লাই। মিলিটারি রেকর্ড বলছে যুদ্ধের পুরো সময়টায় চিয়াংকাই শেখের দল ছুঁচ থেকে হাতি সমস্ত কিছু পেয়েছিল এই এয়ার সাপ্লাইয়ের জন্য। যেহেতু ইস্টার্ন হিমালয়ের উপর দিয়ে সাপ্লাই রুটটা ছিল, তাই আমেরিকানরা এর নাম দিল দ্য হাম্প এয়ারলিফট টু চায়না। 14 থেকে 16,000 ফিট উঁচু পাস আর দুদিকে খাড়া পার্বত্য অঞ্চল, উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্লেনগুলো এয়ার পকেটে পড়ে সাঁ করে হয়তো 5,000 ফিট উঠে যাচ্ছে বা সাঁ করে 5,000 ফিট নেমে যাচ্ছে। আর মাঝে মাঝেই জাপানি প্লেন অ্যাট্যাক অথবা নিচে থেকে জাপানিরা অ্যান্টি এয়ারক্রাফট গান চালাচ্ছে। মানে ইট ওয়াজ আ ভেরি ভেরি প্রিক্যারিয়াস ডেলিভারি রুট। প্রচুর অ্যাক্সিডেন্ট হতে লাগলো। একটা সময় পাহাড়ের কোলে ছোট ছোট গ্রামগুলোয় নতুন কুটির শিল্প শুরু হয়ে গেল, ভেঙে পড়া প্লেনের কার্গো, লোহা এবং যন্ত্রাংশের। ব্রিটিশরা গ্রামে গ্রামে গিয়ে ঢেড়া পিটিয়ে এলো যে ভেঙে পড়া প্লেনের পাইলটকে কাছের এয়ারবেস বা সেনা ছাউনিতে পৌঁছে দিলে মিলবে মোটা বকশিস। এরকম ঘটনা প্রচুর, যে লোকাল গ্রামের লোক পাইলটকে রেস্কিউ করে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে নিয়ে যাওয়ার সময় জাপানিজ স্নাইপার জঙ্গলের মধ্যে গুলি করে মেরে দিয়েছে। আমেরিকান এস্টিমেট বলছে যে তখন মাত্র 3 বছরে হাম্প অপারেশন রেজাল্টেড ইন দ্য লস অফ 594 এয়ারক্রাফট অ্যান্ড ওভার 1,300 লাইভস। আর ঠিক এই কারণেই যুদ্ধের শেষে আমেরিকাতে এয়ার ট্রান্সপোর্ট কমান্ড was awarded the first ever presidential unit citation given to a non-combat unit for its efforts and sacrifices. 1943 সালের আগস্ট মাস, যুদ্ধকালীন সাংবাদিক এরিক সেভারাইড এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন। তিনি একটা কার্টিস রাইট C-46 কমান্ডো বিমানে চড়ে আসাম থেকে কুনমিং যাচ্ছিলেন।
কিন্তু বার্মার উপরে আকাশে পৌঁছে বিমানের ইঞ্জিন যায় বিকল হয়ে। বিমানে থাকা মোট 20 জন যাত্রী ও ক্রু সদস্যদের প্যারাশুট নিয়ে জঙ্গলের ভিতরে ঝাঁপ দিতে হয়। তারা অবতরণ করেন নাগা উপজাতিদের এক প্রত্যন্ত গ্রামে। সেই নাগা উপজাতিরা আবার হেড হান্টার, মানে শত্রুর মাথা সংগ্রহ করে। বুঝুন, ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, নাগারা তাদের মারেনি, উল্টে হেল্প করে। প্রায় 1 মাস ধরে তারা দুর্গম বন, পাহাড় ও জাপানিদের নজর এড়িয়ে লুকিয়ে থাকেন। অবশেষে আমেরিকান সেনাবাহিনীর একটা উদ্ধারকারী দল প্যারাশুটে নেমে এসে তাদের উদ্ধার করে পুনরায় ভারতে ফিরিয়ে নিয়ে আসে। এরিক সেভারাইড পরে তার স্মৃতিকথা নট সো ওয়াইল্ড আ ড্রিমে এই রোমাঞ্চকর কাহিনী লিপিবদ্ধ করেন। এদিকে বাংলার তখন কি অবস্থা জানেন? বাংলায় তখন দুর্ভিক্ষ, চাল নেই কিন্তু চক্রান্ত আছে। 1943-এর বাংলার দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ছিল যুদ্ধকালীন চক্রান্তের ফল। চরম সংকট তৈরি হয় যখন ব্রিটিশরা স্কচড আর্থ পলিসি চালু করে, মানে যদি জাপানিরা আক্রমণ করে তবে খাদ্য সামগ্রী কিছুই না পেয়ে ফিরে যাবে। তাই গোডাউনে মজুদ থাকা খাদ্য, নৌকা ও নৌপথ ধ্বংস করা হয়। পূর্ববঙ্গের যশোর, বরিশাল, খুলনা, চট্টগ্রামে ব্রিটিশ সেনা খাদ্য সংরক্ষণ করেছিল, কিন্তু এই খাদ্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হয়নি। ক্যালকাটা ফার্স্ট নীতির ফলে কলকাতায় খাদ্যদ্রব্য পৌঁছলেও গ্রামাঞ্চলে ইচ্ছাকৃত ছড়ায়নি, পাছে জাপানিজ আর্মির কাছে তা চলে যায়। লক্ষ লক্ষ মানুষ এবার কলকাতায় চলে আসতে লাগলো। কলকাতার দিকে দিকে মানুষের বাড়ির সামনে আওয়াজ ওঠে, মা একটু ফ্যান দাও। ভাবতে পারেন কি কঠিন বাঁচার লড়াই। অন্ন না পেয়ে 30 লক্ষের বেশি মানুষ মারা যায়। ব্রিটিশ মিডিয়াতে এই দুর্ভিক্ষকে বলা হয় লোকাল ফুড শর্টেজ, অথচ বাস্তবে এই দুর্ভিক্ষ ছিল সম্পূর্ণভাবে প্ল্যান্ড। কলকাতা থেকে ব্রিটিশ সরকারের অফিসাররা যখন রিপোর্ট করেন চার্চিলকে যে পরিস্থিতি ভয়ঙ্কর, হাতের বাইরে চলে যাচ্ছে, চারিদিকে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আপনি কিছু করুন, Churchill had the galls to write on a memo, if so is the situation, then why is Gandhi still alive? যুদ্ধের পরে ইউরোপের নাজিদের জুইশ হলোকাস্ট বলা হলো, চায়নাতে জাপানিজদের রেপ অফ নানকিং বলা হলো, তাহলে বাংলার এই ঘটনাকে চার্চিলের বেঙ্গল জেনোসাইড কেন বলা হবে না? এই জেনোসাইডের জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চার্চিল শুড হ্যাভ বিন ট্রায়ালড অ্যাজ এ ওয়ার ক্রিমিনাল অ্যান্ড হ্যাংড। এরপর সিঙ্গাপুরে থেকে কি করলেন নেতাজি? মুসলিম লীগের চক্রান্ত কি রূপ নিল? বিভ্রান্তি কাটিয়ে কংগ্রেস এবার কোন পথে এগোলো? আর কোথায় হলো ব্রিটেনস গ্রেটেস্ট ব্যাটল? গত 200 বছরে ব্রিটিশরা তো আর কম যুদ্ধ করেনি। নেপোলিয়নের সাথে যুদ্ধ নয়, প্রথম বিশ্বযুদ্ধে অটোমান এম্পায়ারের সাথেও নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওয়েস্টার্ন ফ্রন্টের যুদ্ধ নয়, নর্থ আফ্রিকাতে রোমেলের সাথে যুদ্ধ নয়, এমনকি ব্যাটল অফ লন্ডনও নয়। ব্রিটিশ ন্যাশনাল আর্মি 2013-এ কাকে আখ্যা দিল ব্রিটেনস গ্রেটেস্ট ব্যাটল? জানতে হলে চোখ রাখুন এই সিরিজে দ্য ব্যাটল ফর দ্য এম্পায়ার। সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট।